আসসালামাইকুম। গল্পটি শুরু হয় এক গহীন জঙ্গলের ভয়ানক রাতে। একজন ছেলেকে আমরা দেখতে পাই যে কিনা ওই গহীন জঙ্গলে ভেজান্তি নামের কাউকে খুঁজছিল। অনেক ডাকাডাকি করেও সে ভেজান্তিকে খুঁজে পায় না। তবে সেখানেই ভেজান্তির নূপুর পড়েছিল। সে ওই নূপুরটি তুলে নিতেই চারিদিক আলো করে একটি নারী মূর্তি তার দিকে এগিয়ে আসে। এই নারী মূর্তি ছেলেটির কপালে হাত দিতেই ছেলেটি প্রচন্ড চিৎকার করতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা খুব চমৎকার একটি পাহাড়ি রাস্তায় একটি গাড়ি ছুটে যেতে দেখতে পাই। এই গাড়িতে আছে দুই দম্পতি, পুলিশ অফিসার অমিয় এবং তার হবু স্ত্রী মিতুল। অমিয়র বন্ধু পল্লব এবং তার স্ত্রী তিতাস। পল্লব এই পাহাড় কেটে একটি রিসর্ট তৈরি করতে চায়, তাই তারা ওই সাইটটি দেখতে এসেছে। ভূতের গল্প করতে করতে দুই দম্পতি এগিয়ে যায়। হঠাৎই তারা লক্ষ্য করে আকাশে কেমন মেঘ জমেছে। তারা চমকপুর নামের এক স্থানে এসে গাড়ি থামায়। এই জায়গাটি জঙ্গলে ভরা ছিল। তাদের সাইড দেখতে আরো কিছু দূর হেঁটে যেতে হবে। এই জঙ্গল কেটেই মূলত হোটেল হবে। মেয়ে দুজন গাড়ির কাছে রয়ে যায় এবং ছেলেরা এগিয়ে যায় সাইটটি দেখার জন্য। জায়গাটা অদ্ভুত নিরিবিলি এবং ঠান্ডা। মেয়েরা গাড়িতে গিয়ে বসবে বলে ঠিক করে। হঠাৎই তখন খুব অদ্ভুত মিষ্টি ফুলের গন্ধ পায় তারা। এত চমৎকার সুঘ্রাণ কোন ফুল থেকে আসছে তা দেখতেই তারা সামনের দিকে এগোতে থাকে। হঠাৎই মিতুলের চোখে কিছু একটা পড়ে এবং সে থমকে দাঁড়ায়। দুজন মিলে এগিয়ে গিয়ে দেখতে পায় এটি খুব চমৎকার একটি নারী মূর্তির ছবি। মূর্তিটা বেশ পুরনো, এর ওপর শ্যাওলা পড়ে গিয়েছে। তিতাস বলে খুব সম্ভবত এটি প্রাচীন কোনো নিদর্শনের ধ্বংসাবশেষ। তিতাসের ফোনে কল এলে সে তার রিসিভ করতে সামনের দিকে এগিয়ে যায়। মিতুল হাত দিয়ে ছুঁয়ে মূর্তিটা দেখতে থাকে। ভালো করে দেখতে সে মূর্তিটির গায়ে থাকা শ্যাওলা পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই কিছু একটা হয়ে যায়। মিতুল যেন বিদ্যুতের ঝটকা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে। এরপর তার অদ্ভুত রকমের মাথা ঘুরতে থাকে। তিতাসের ডাকে তার হুঁশ ফেরে এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। পড়ে থাকে তার রুমাল, যা দিয়ে সে মূর্তিটি পরিষ্কার করতে চেয়েছিল। এখন তাদের রেস্ট হাউসে পৌঁছাতে রাত হয়ে যায়। ওই রেস্ট হাউস দেখাশোনা করে প্রেমা নামের একজন কেয়ারটেকার। সে তাদের রিসিভ করে নেয়। তিতাস এবং মিতুল হাঁটতে হাঁটতে তাদের সামনে একজন মহিলা চলে আসে, ফলে তারা চমকে ওঠে। জানা যায় এই মহিলা প্রেমার স্ত্রী দুপচেন। এই দুপচেন এবং প্রেমা মিলেই এখানকার সবকিছু দেখাশোনা করে। দুপচেনকে দেখতে কেমন যেন বিবর্ণ বলে মনে হচ্ছিল। সে তাদের হাতে লণ্ঠন দিয়ে চুপচাপ চলে যায়। মিতুল তিতাসকে বলে তারা বাইরের দিকে রেস্ট হাউসে থাকবে, কারণ সেখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। তিতাসও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে প্রেমা দুপচেনকে এসে বলে গেস্টদের জন্য কফি বানাতে। তখন দুপচেন জানায় রাতে মাংস রান্না কিছুতেই সম্ভব না, কেননা মাংস নষ্ট হয়ে গিয়েছে। দুপচেন স্বামীকে জিজ্ঞাসা করে সে কেন বুকিং নিল। সে তো দেখেছে এই মাংস দ্রুত নষ্ট হচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে। এই অবস্থায় সে বাইরের মানুষ কেন আনলো। প্রেমা বলে সে তার ব্যবসা বন্ধ করে বসে থাকতে পারবে না। এই বলেই সে দুপচেনকে কফি বানানোর তাগাদা দিয়ে চলে যায়। এদিকে চিন্তিত মুখ নিয়ে বসে থাকে দুপচেন। অমিও তাদের ঘরে জিনিসপত্র গোছগাছ করছিল। তখন সেখানে মিতুল আসে। হবু স্বামী স্ত্রীর মধ্যে দুষ্টু মিষ্টি ভালোবাসা বিনিময় হতে থাকে। তখন মিতুল অমিয়কে ভয় দেখিয়ে বলে সে খুব বেশি জ্বালাতন করলে মিতুল ভাদুরী জেঠুকে কল করে সব জানাবে। ভাদুরী জেঠুর নাম শুনতেই অমিয় থমকে যায়। মিতুল জিজ্ঞাসা করে সে ভাদুরী জেঠুকে এত ভয় পায় কেন। অমিয় বলে সে ভয় পায় না, বরং সম্মান করে। এরপর আমরা ভাদুরী জেঠু বা নরেন ভাদুরীকে দেখতে পাই। ভাদুরী একটি মোমবাতির সামনে নিয়ে বসে প্রার্থনা করছিল। প্রার্থনা শেষে সে তিতাসকে মেসেজ করে তারা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা জানতে। এখানে আমরা জানতে পারি ভাদুরী একজন প্যারানর্মাল এক্সপার্ট। এরপর তাকে আমরা একটি প্যারানর্মাল বিষয়ক সেমিনারে দেখতে পাই। ভাদুরী স্লাইডে বেশ কিছু পোজেস মানুষের ছবি দেখাচ্ছিল। তখন একজন লোক ভাদুরীকে জিজ্ঞাসা করে ভূত প্রেত তো দেখা যায় না, তবুও কেন মানুষ একে বিশ্বাস করবে, এর অস্তিত্ব মেনে নিবে। ভাদুরী বলে ভূত প্রেত অনেকটাই শক্তি বা এনার্জির মতো। এনার্জিও তো দেখা যায় না। এনার্জি অন্য ফর্মে পরিবর্তন না হলে এটি লুপে আটকে থাকে। আত্মার বেলায়ও একই। আর এরকম আটকে থাকা আত্মাকে মানুষ বলে আত্মার ইহজাগতিক মুক্তি না পাওয়া। এরপর একজন মহিলা জিজ্ঞাসা করে ভূত বা আত্মা যে কোনো রূপ নিতে পারলেও এত বীভৎস রূপ কেন নেয়। উত্তরে ভাদুরী বলে মানুষ রেগে গেলেই তার চেহারা ভয়ানক হয়ে যায়, আর এই আত্মারা বহু সময় ধরে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে মুক্তি না পেয়ে।
তাদের রাগাত ভয়ানক মুখই স্বাভাবিক। ভাদরের এই সেমিনারের মাঝে তিতাস তার ফোনে তাদের বেড়ানোর ছবি পাঠায় আর জানায় তারা ঠিকঠাক আছে। দৃশ্য চলে যায় তিতাসদের কাছে। তারা সবাই কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিল, তবে মেঘের কারণে কিছুই দেখা যায় না। তাই তো বিফল হয়ে তারা সাইট সিং করতে সামনের দিকে এগোতে থাকে। মিতুল কিছুটা পিছিয়ে পড়লে তার মনে হয় পেছন থেকে কেউ একজন ফিসফিস করছে। সে তিতাসকে ডেকে বলে, তবে তিতাস বলে এখানে কেউই নেই, সে হয়তো বা ভুল শুনেছে। এদিকে ছেলে দুজন চলে যায় বিয়ার কিনতে। সেখানে স্থানীয় একজন ক্রেতা দোকানদারকে বলে তার নেওয়া সব বিয়ার খারাপ হয়ে গিয়েছে, তাই সে ফেরত দিতে চায়। দোকানদার লোকটির কথা শুনে না, বরং বিয়ার কখনোই খারাপ হয় না বলে তাকে তাড়িয়ে দেয়। অমিয়রা বিয়ার কিনে দোকান থেকে বেরিয়ে গেলে দোকানদার লোকটির ফিরিয়ে দেওয়া বিয়ার সুখে দেখতে পায় সেগুলো সত্যি নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে দুপচেনকে দেখা যায় যে কিনা তীক্ষ্ণ দৃষ্টিতে পল্লব এবং অমিয়কে দেখছিল। রাতে দলটি রেস্ট হাউসের বাইরে বসে বিয়ার খায় এবং তিতাসের চমৎকার গলায় গান শুনতে থাকে। হঠাৎ করেই মিতুলের শরীর খারাপ করে। সে সেখান থেকে উঠে ভেতরে গিয়ে দেখতে পায় তার মুখ দিয়ে একগোছা চুল বেরিয়ে আসছে। এই চুলগুলো হাতে নিতেই যেন তার ভাবসাব একদমই পাল্টে যায়। সে এক ভয়ানক মুখভঙ্গি করে ওই চুলটা আবারও মুখে পুরে দেয়। ওই রাতে মিতুলের ঘুম ভাঙে কারোর কান্নার আওয়াজে। এখানে বলে রাখা ভালো, মিতুল এবং তিতাস একই রুমে থাকতো। যেহেতু মিতুল এবং অমিয়র এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাই তারা ঠিক করেছিল বিয়ের আগে তারা একসাথে থাকবে না। এখন এই আওয়াজ শুনে বিছানা থেকে নামতেই মিতুল তার রুমাল পরে থাকতে দেখতে পায়, যেটা সে জঙ্গলে ফেলে এসেছিল। কান্নার শব্দ আসছিল জানালার বাইরে থেকে। তার একা দেখার সাহস হয় না, তাই সে তিতাসের ঘুম ভাঙায়। দুজন বাইরে যেতেই জানালায় রক্তের ছোপ দেখা যায়। তিতাস বলে খুব সম্ভবত এগুলো কোনো প্রাণীর রক্তের ছাপ। ওই সময় তিতাস লক্ষ্য করে মিতুলের হাতে রয়েছে ওই নোংরা রুমালটা। এরকম নোংরা রুমাল তিতাস ফেলে দিতে বলে, তবে মিতুল অদ্ভুত ভঙ্গিতে বলে এটা তার রুমাল, সেটা ফেলবে না। কথা বলেই সে চলে যায়। গভীর রাতে তিতাসের আবারও অদ্ভুত শব্দে ঘুম ভাঙে। সে লক্ষ্য করে তার পাশে মিতুল নেই। মিতুল তো ছিল অন্য ঘরে। সে অদ্ভুত ভঙ্গিতে মাটিতে বসেছিল। তিতাসকে দেখে হঠাৎই মিতুল অপরিচিত ভাষায় জিজ্ঞাসা করে সে কে, তবে তিতাস তো তার এই ভাষা বুঝতে পারে না। দৃশ্য চলে যায় একটি নেপালি বিয়েতে। এই বিয়ের বর আমাদের পূর্ব পরিচিত। আমরা একদম শুরুতে এই ছেলেটিকে জঙ্গলের মধ্যে ভেজান্তিকে খুঁজতে দেখেছিলাম। তার স্ত্রীর নামই হলো ভেজান্তি। দুজনের মহা সমারোহে বিয়ে হয়ে যায় এবং তারা তাদের প্রথম রাতটা খুব আনন্দের সাথে কাটায়। এরপর আমরা আবারও অমিয়দের দেখতে পাই। পল্লব মিতুলকে বারবার জিজ্ঞাসা করে সে রাতে কোনো দুঃস্বপ্ন দেখেছিল কিনা। কি এমন হয়েছে যে সে মেঝেতে আছড়াচ্ছিল, যার ফলে তার হাতের নখগুলো সব ভেঙে সে ভীষণ ব্যথা পেয়েছে। পল্লব তাকে নানা রকম প্রশ্ন করে, তবে মিতুল তার কোনো কথারই জবাব দেয় না, বরং সে চুপ করে বসে থাকে। তিতাস পল্লবকে থামিয়ে অমিয়কে বলে মিতুলকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে, তাহলে হয়তোবা তার মন ভালো হবে। অমিয় মিতুলকে নিয়ে বেরিয়ে যেতেই তিতাস পল্লবের হাত ধরে টেনে তাকে জানালার সামনে নিয়ে যায় এবং ওই রক্তের ছোপগুলো দেখায়। এটা দেখে পল্লব বলে খুব সম্ভবত পাখির রক্ত হবে। তবে তিতাস বলে গত রাতে এখানে কেউ মাথা ঠুকতে ঠুকতে কাঁদছিল। যে দৃশ্য দেখার পর থেকেই মিতুল এমন চুপ হয়ে গিয়েছে। পল্লব বলে হয়তোবা প্রেমা বা তার স্ত্রী হতে পারে। তিতাস বলে প্রেমার স্ত্রী দুপচেনকে তার কাছে বেশ অদ্ভুত বলে মনে হয়। পল্লব বলে এমন কিছুই না, বরং মিতুর কোনো সমস্যা থাকতে পারে। তার শৈশব এবং তার বাবাকে নিয়ে কোনো সমস্যার কারণেই হয়তোবা মিতুল এমন অদ্ভুত ব্যবহার করছে। অন্যদিকে মিতুল তখনও পর্যন্ত অদ্ভুত ব্যবহার করে যাচ্ছিল। অমিয় তার হাত ধরার চেষ্টা করলে সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দেয়। অমিয়র কোনো কথারই জবাব দেয় না। অমিয় এবার বিরক্ত হয়ে যায় এবং বলে সে এমনটা কেন করছে। মিতুল যা চাইছে সে সবকিছুই করেছে। বিয়ের আগে তারা এক ঘরে পর্যন্ত থাকেনি। তাদের জন্য পল্লব এবং তিতাসও একসাথে থাকতে পারছে না। এরপরও মিতুলের কি সমস্যা? মিতুল তখন হঠাৎ করেই বলে ওঠে সে অমিয়কে বিয়ে করবে কিনা তা ভেবে দেখবে। একথা শুনে অমিয় প্রচন্ড চমকে ওঠে এবং সেই সাথে রেগেও যায়। তাই তো তাদের আর বেড়ানো হয় না, তারা ফিরে যেতে শুরু করে। পথে হঠাৎই এক জায়গায় ভিড় দেখতে পেয়ে অমিয় গাড়ি থেকে নামে। দেখা যায় একটি বড় জন্তু মরে পড়ে আছে। একজন লোককে জিজ্ঞাসা করতেই সে বলে এখানে একটি অদ্ভুত পায়ের ছাপ দেখা গিয়েছে। অমিয় নিজের পুলিশের পরিচয় দিয়ে পায়ের ছাপের জায়গায় যায় এবং পায়ের ছাপের ছবি তুলে রাখে নিজের কাছে। সেখানে আশেপাশে ছোপ ছোপ রক্তও দেখা যায়।
পায়ের ছাপটির মানুষের মতো 5টি আঙুল নেই। তবে এখন আর এর থেকে বেশি ইনভেস্টিগেশন করার সময় নেই, কেননা মিতুল একা একা গাড়িতে বসে আছে। এটা ভেবেই অমিয় ফিরে আসতেই দেখতে পায় মিতুল তো গাড়িতে নেই। মিতুলকে খুঁজতে খুঁজতে সে ওই স্থানে চলে যায় যেখানে ওই প্রাণীটি মরে পড়েছিল। এখানে হতভম্ব হয়ে অমিয় দেখতে পায় মিতুল তার হাতে মৃত জীবের রক্ত মাখাচ্ছে। অমিয়কে দেখতেই মিতুল ভয়ানক একটি হাসি দেয় এবং তার হাতের রক্তগুলো দেখাতে থাকে। এমন ভয়ানক দৃশ্য দেখে অমিয় আর একটুও দেরি করে না, সে তখনই মিতুলকে নিয়ে রেস্ট হাউসে ফিরে আসে। তিতাস এবং পল্লব রক্তমাখা মিতুলকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা বারবার জিজ্ঞাসা করতে থাকে তার কি হয়েছে, তবে মিতুলের যেন কোনো হুঁশই নেই। সে তাদের কথার কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে যায়। অমিয় বলে তাদের কিছুই হয়নি, এগুলো মরা প্রাণীর রক্ত। তিতাস এবং পল্লব এসবের কিছুই বুঝতে পারে না। তবুও তিতাস ছুটে যায় মিতুলের কাছে। প্রেমা দরজার আড়াল থেকে এই সব কিছু দেখছিল। তিতাস বারবার মিতুলকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে ব্যথা পেয়েছে কিনা, তবে মিতুল কোনো জবাবই দেয় না। তিতাস চেষ্টা করে তার রক্তমাখা কাপড় খুলে ফেলতে, তখনই হঠাৎ করে মিতুল অন্য এক ভাষায় কিছু একটা বলে ওঠে। তিতাস জিজ্ঞাসা করে সে কি বলছে। এবার মিতুল বাংলায় বলে সে মারা যাবে। তিতাস হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে সে কেন মরবে। মিতুল উত্তরে বলে কারণ কেউ একজন চায় সবাই মরুক। এরপর অমিয় বাইরে কি হয়েছে সবকিছু তাদেরকে খুলে বলে। পল্লব বলে প্রচন্ড রাগ থেকে মিতুল এমনটি করছে। তার ছোটবেলারও কিছুটা সমস্যা আছে। তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে যাওয়ার পর থেকে সে অনেক কষ্টে বড় হয়েছে। এই কারণেই তার মানসিক কিছু সমস্যা হতে পারে। তবে তিতাস বলতে থাকে এগুলো পুরনো কোনো সমস্যা না, গত রাত থেকে সব সমস্যার শুরু। পল্লব বারবার বলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এখানে মিতুলকে রাখলে সে নিজেই সমস্যায় পড়বে। তখন প্রেমা আসে এবং জানায় এখানকার হসপিটাল বন্ধ আছে, কারণ সেখানে অনেক বেশি সাপের উপদ্রব। তিতাস বলে এখন মিতুলের যে অবস্থা তাতে ঘুমের ঔষধ ছাড়া তাকে দূরে কোথাও নেওয়া যাবে না। এই নিয়ে তিতাস এবং পল্লবের ঝগড়া শুরু হয়ে যায়। তখন চিৎকার করে অমিয় তাদের আসল কথাটা বলে, যা সে এতক্ষণ যাবৎ বলেনি। মিতুল একটি মৃত প্রাণীর মধ্যে হাত ঢুকিয়ে বসেছিল। তার কথাই যেন ঘরের মধ্যে বজ্রপাত হয়। এখানে তিতাস পেশায় একজন ডক্টর ছিল, তাই সে তার পরিচিত বিভিন্ন ডক্টরের সাথে কথা বলে মিতুলের এই সমস্যার কারণ কি তা জানার চেষ্টা করতে থাকে। মিতুলের এখন যে অবস্থা, ঘুমের ঔষধ দিলে প্রেসার বেড়ে তার স্ট্রোকও হতে পারে। তবে ঘুমের ঔষধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখাটাও দরকার। কি করবে তারা তা বুঝতে পারছিল না। এছাড়াও মিতুলের এমন ব্যবহারের পরিবর্তন তাদেরকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছিল। এমন অবস্থায় তিতাস বলে তাদের নরেন ভাদুরীকে ডাকা উচিত। এরকম অনেক সমস্যার সমাধান সে করেছে। ভাদুরীর কথায় পল্লব আরো বেশি রেগে যায় এবং বলে মিতুলকে ভূতে ধরেনি, যে ভূত তাড়াতে কাউকে ডাকতে হবে। তবে তিতাস বলে ভূত না হলেও ভাদুরী এলে তাদের উপকার হবে। ভাদুরী কাউন্সিলিং এর কাজও করে, হতে পারে তার সাথে কথা বলে মিতুল কিছুটা শান্ত হবে। অমিয় জিজ্ঞাসা করে ভাদুরীর এর আগে এরকম পরিস্থিতি সামলেছে কিনা। তিতাস বলে সে অসংখ্যবার এরকমই পরিস্থিতি সামলেছে। দৃশ্য চলে যায় অতীতে। আমরা তিতাসকে তার হসপিটালের ছাদে দেখতে পাই। এক মানসিক রোগী ছাদ থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করছিল। তিতাস অনেক চেষ্টা করেও লোকটিকে ছাদ থেকে নামাতে পারে না। এমন সময় ভাদুরী ছাদে আসে। সেও এই হসপিটালেই রোগী হিসাবে ভর্তি হয়েছিল। ভাদুরী হাতের ইশারা করতে লোকটি অদ্ভুত অঙ্গভঙ্গি করে এবং লাফ না দিয়ে বরং ছাদ থেকে নেমে আসে। সেদিনই তিতাসের প্রথমবার নরেন ভাদুরীর সাথে পরিচয় হয়েছিল। ওই দিন তিতাস তাকে জিজ্ঞাসা করেছিল যে সে এই কাজটি কিভাবে করলো। উত্তরে ভাদুরী বলে যে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা মানুষের কল্পনার অতীত। সে এই নিয়ে তিতাসের সাথে পরে কথা বলবে। আপাতত যেন তিতাস তার রোগীকে সামলায়। দৃশ্য পরিবর্তিত হয়ে বর্তমানে আসে। আমরা নরেন ভাদুরীকে চমকপুরের গেস্ট হাউসে এসে পৌঁছাতে দেখতে পাই। পল্লব চলে যায় মিতুলকে ডাকার জন্য। মিতুলের ঘরে গিয়ে পল্লব কাউকেই দেখতে পায় না। ঘর পুরো অন্ধকার হয়ে আছে, মাটিতে অসংখ্য আঁচড়ের দাগ। এরই মধ্যে পল্লব মিতুলকে বারবার ডাকতে থাকে। হঠাৎ করেই খুব ধীরে ধীরে পেছন থেকে মিতুল এগিয়ে আসে এবং পল্লবের গলা চেপে ধরে। অমিয় এসে দেখে মিতুল খাটের নিচে বসে আছে। সে নরম স্বরে জিজ্ঞাসা করে মিতুলের কি হয়েছে।
সে খাটের নিচে কি করছে। সে যেন এখনই বাইরে বেরিয়ে আসছে। তার প্রিয় ভাদুরী জেঠু এসেছে। মিতুল তবুও বের হয় না। তিতাস ভাদুরীকে সবকিছু খুলে বলতে চায়, তবে ভাদুরী তাকে ইশারা করে চুপ করিয়ে দেয় এবং মিতুলের কাছে এগিয়ে যায়। ভাদুরীকে দেখেই মিতুল আবারও অন্য এক কণ্ঠে বারবার বলতে থাকে, ওকে ডেকে আনো। ভাদুরী দেখতে পায় মিতুল মেঝেতে নখ দিয়ে যে আঁচড় কেটেছে, এটি আসলে কোনো সাধারণ আঁচড়ের দাগ না। সে এখানে একটি চিহ্ন তৈরি করেছে, তবে চিহ্নটি অসম্পূর্ণ। ভাদুরী এই চিহ্নটির একটি ছবি তুলে নেয় আর এরপর অমিয়কে বলে এই ঘরের ভেতর থেকে লাগানো যে কোনো লকই ভেঙে ফেলতে এবং সেই সাথে জানালাগুলো খুলে রাখার ব্যবস্থা করতে। সব শেষে মিতুলকে নিজের মতো করে একা থাকতে দিতে। সবাই বের হয়ে যায়। এখানে ভাদুরী বলে মিতুলকে দেখে তার ভীষণ মন খারাপ লাগছে। মিতুল কিছুই খাচ্ছে না শুনলে ভাদুরী তাকে কিছুটা পানি দিতে বলে, যা সে মিতুলকে খাইয়ে দিতে পারে। ভাদুরী এবার মিতুলকে কখনো এর আগে চমকপুরে এসেছিল কিনা এবং শেষ কোন বইটি পড়েছিল, সেই সাথে তার সিম্বল নিয়ে কতটুকু আগ্রহ আছে এমন সব প্রশ্ন করতে থাকে। তখনই স্থানীয় একজন লোক এসে চিৎকার করে প্রেমাকে ডাকতে থাকে। লোকটি প্রেমাকে বলে বাদশা নামের একজন কিছু একটা দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। সবাই বেশ ভয় পাচ্ছে। প্রেমা এই কথা শুনে ছুটে যায় বন্ধু বাদশার বাড়িতে। তাকে হসপিটালে নিতে হবে। প্রেমার সাথে পল্লব এবং অমিও যায় সেদিকে। যেতে যেতে পল্লব বলে তাদেরও উচিত হাসপাতাল থেকে একজন ডক্টর আনিয়ে মিতুলকে দেখানো। তারা চলে যায় বাদশার বাড়িতে। বাদশা বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ে যাচ্ছিল এবং এক নাগাড়ে বলে যাচ্ছিল সে আশেপাশে আছে, সে আসবে, সে কাউকে ছাড়বে না। হঠাৎই বাদশা বমি করতে শুরু করে। এরপর সে কিছুটা স্থির হয়ে বলে সে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই এক ভয়ানক নারী মূর্তিকে মানুষের লাশ থেকে রক্তপান করতে সে দেখেছে। সে লুকিয়ে পড়ে এবং চুপচাপ পুরো দৃশ্যটি দেখে ভয় পেয়ে যায়। ঘটনাটি শুনে অমিয় বলে তাকে সেইখানে নিয়ে যাওয়ার জন্য যেখানে সে রক্ত খাওয়া ওই নারীকে দেখেছে। পল্লব তাকে সেখানে যেতে নিষেধ করে, তবে অমিয় বলে তার যেতে হবে, কারণ মিতুল কিছুটা এমন কাজই করছিল। তারা প্রেমাকে বলে বাচ্চাকে নিয়ে হসপিটালে যেতে, আর এরপর তারা স্থানীয় একজন লোককে সাথে নিয়ে নিজেরা চলে যায় জঙ্গলের দিকে। অন্যদিকে ভাদুরী নিজের ঘরে বসে মিতুলের আঁকা অদ্ভুত সেই চিহ্নগুলো দেখছিল। তখনই সে মিতুলের গুনগুন শব্দ শুনতে পায়। সে মিতুলের ঘরের দিকে যেতে চায়, তবে তিতাস তাকে আটকায়। তখন ভাদুরী তাকে জিজ্ঞাসা করে সে কার জন্য ভয় পাচ্ছে, ভাদুরীর জন্য নাকি মিতুলের জন্য। তিতাস বলে সে দুজনের জন্যই ভয় পাচ্ছে। ভাদুরী বলে তারা দুজনেই ভালো থাকবে। একথা বলে সে মিতুলের ঘরে প্রবেশ করে। পুরো ঘরটি তখন তছনছ হয়েছিল, যেখানে সেখানেই ভাঙা কাচ। মিতুল এক নাগাড়ে তার মাথা দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছিল। ভাদুরী সেখানে একটি চেয়ার টেনে বসার বেশ কয়েকবার চেষ্টা করে, তবে কোনো এক শক্তি তাকে এই কাজে বাধা দিচ্ছিল। তবুও ভাদুরী হার মানে না। সে সেখানে জায়গা করে বসে পড়ে। মিতুল তখন তার কাছে এগিয়ে আসে। মিতুলের চোখগুলো খোলা হয়ে আছে। সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে এবং অদ্ভুত সেই ভাষায় বলতে থাকে কেউ তার পেট ছিঁড়ে ফেলছে, তাকে মেরে ফেলছে, তার গলা চিরে যাচ্ছে। সে আর সহ্য করতে পারছে না। সে কাউকে ছাড়বে না, সবাইকে দেখে নিবে। এবার ভাদুরী মন্ত্র পড়তে থাকে। তার মন্ত্রের শক্তিতে মিতুল দূরে ছিটকে গিয়ে পড়ে। পুরো মন্ত্র পড়ার পর মিতুল একদমই শান্ত হয়ে যায়। এরপর ভাদুরী বলে তার দিকে তাকাতে এবং তাকে বলতে সে যে ছবি আঁকছিল সেই ছবিটি শেষ করেনি কেন, কার ভয়ে সে ওই ছবিটি আঁকা বন্ধ করে দিয়েছে। উত্তরে মিতুল বলে ওর ভয়ে। ভাদুরী জিজ্ঞাসা করে সে কার কথা বলছে। মিতুল বলে এমনিতে সে জঙ্গলে থাকে, তবে এখন সে ভাদুরীর ঠিক পেছনে আছে। একথা শুনেও ভাদুরী পেছনে ফিরে তাকায় না, বরং সে মিতুলকে জিজ্ঞাসা করে তার হাতে থাকা ওই রুমালটি আসলে কার রুমাল। সে মিতুলের কাছে ওই রুমালটি চায়, তবে মিতুল বলে সেই রুমালটি কিছুতেই দিবে না। মিতুলের পর ভাদুরীকে সেখান থেকে চলে যেতে বলে। ভাদুরী যেতে গেলে সে আবারও ভাদুরীকে বলে তার পাশে থাকার জন্য। অন্যদিকে স্থানীয় ওই লোকটি জঙ্গলের কাছে অমিয় এবং পল্লবকে রেখে সেখান থেকে চলে যায়। ভয়ের কারণে সে এর থেকে বেশি ভেতরে যেতে চাইছিল না। সে এর ভেতরে যেতে অমিয়দেরও নিষেধ করে, তবে অমিয় কারোর কথাই শোনে না। দুই বন্ধু জঙ্গলে যেতে থাকে, তবে তারা সেখানে কিছুই খুঁজে পায় না। দুজনে এবার আলাদা আলাদা খুঁজতে থাকে। অনেকক্ষণ কিছু না পেয়ে পল্লব অমিয়কে ডাকতে শুরু করে। অমিয়র গলা ঠিকই সে শোনে, তবে অমিয়কে খুঁজে পায় না। এভাবেই খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে এক নারী মূর্তির দেখা পায় এবং ভীষণ চমকে ওঠে। তার হাত থেকে টর্চটি পড়ে যায়। সে টর্চটি তুলে নেয় এবং আবারও সামনে দেখে।
এবার সে কিছুই দেখতে পারে না, সেখানে শুধুমাত্র একটা পুরনো শ্যাওলা ধরা গাছ ছিল। তার পেছনেই আমরা মুখে রক্তমাখা এক মেয়েকে দেখতে পাই, যার ডাক পল্লব শুনতে পায়। সে পেছনে ফিরতেই যাবে, ঠিক তখনই কোথাও থেকে ভাদুরী সেখানে চলে আসে এবং তাকে পেছনে ফিরতে মানা করে। এরপর সে ওই মেয়েটির মুখোমুখি হয়। মুখে রক্তমাখা এবং বড় বড় গজদাঁতের মেয়েটিকে দেখতে ভীষণ ভয়ানক ছিল। ভাদুরী অনেকক্ষণ মন্ত্র পড়ার পর মেয়েটি ছুটে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে অমিও সেখানে চলে আসে। তারা তিনজন একসাথে ফিরে যায় রেস্ট হাউসে। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। তিতাস তাদের জিজ্ঞাসা করে এটি কোনো জন্তু ছিল কিনা। অমিও বলে এটি কোনো জন্তু ছিল না, তবে কোনো মানুষও ছিল না। তখন ভাদুরী বলে এটি একটি ডাকিনী বা যোগিনী। শব্দগুলোর সাথে সাধারণ মানুষ পরিচিত, কালীপূজার প্যান্ডেলেও এদের দেখা যায়। তবে বাস্তবে ডাকিনী ভীষণ ভয়ানক, আর বাচ্চা ঠিকই দেখেছে, অর্থাৎ এই ডাকিনীরাই মানুষকে খেয়ে থাকে। এদেরকে নানান খারাপ কাজ করার জন্য ডেকে আনা হয়। এছাড়া কোনো দেবী যখন কারোর উপর ক্ষুব্ধ হয় তখনই এরা বের হয়ে আসে। অমিয় তখন তার ফোনে তোলা ওই অদ্ভুত পায়ের ছাপগুলোর ছবি দেখায়। ভাদুরী সেগুলো দেখে এবং বলে তারা অনেক ভুল সময়ে চমকপুরে এসেছে। অমিয় জিজ্ঞেস করে ভাদুরী দেবীকে পূজা করে শান্ত করতে পারবে কিনা। উত্তরে ভাদুরী বলে সে শান্ত করতে পারত, যদি সে জানতো দেবীর ঠিক কোন রূপটি ক্ষুব্ধ আছে। অমিয় জিজ্ঞাসা করে তারা ফিরে যাবে কিনা। ভাদুরী বলে এতে করে মিতুলের বিপদ বাড়বে, এখান থেকে মিতুলকে সুস্থ করে নিতে হবে। এছাড়া গ্রামবাসীর এত বড় বিপদে ভাদুরী তাদেরকে ফেলে রেখে যেতে পারবে না। তিতাস কাঁদতে কাঁদতে বলে মিতুলের মায়ের শুধুমাত্র মিতুল ছাড়া আর কেউই নেই, মিতুলকে তাদের সুস্থ করতেই হবে। অমিয় জিজ্ঞাসা করে এত মানুষ থাকতে মিতুলকেই কেন সেই শক্তি ভর করলো। উত্তরে ভাদুরী বলে মিতুল তাদের মধ্য থেকে সবচেয়ে নরম এবং তাকে পজেস করা সবচেয়ে সহজ। মিতুলের আঁকা ওই অপরিপূর্ণ চিহ্নটির ভেতরেই সব সত্যি লুকিয়ে আছে। যদিও ভাদুরী এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে ওই চিহ্নটির আসল মানে কি। ভাদুরী আরো বলে মিতুল নরম মনের হলেও সে সাহসিকতার সাথে ওই শক্তির সাথে লড়াই করে যাচ্ছে, নিজের জন্য এবং বাকিদের জন্য। আজ রাতেও ওই জঙ্গলে মিতুলি ভাদুরীকে পাঠিয়েছিল পল্লবকে বাঁচানোর জন্য। এখন ওই রাতের বেলা সবাই ঘুমিয়েছিল। হঠাৎ করে রেস্ট হাউসের বাইরে ভেজান্তির স্বামীকে হাঁটতে দেখা যায়। সে আসতেই ভেতরে মিতুল ছটফট করতে থাকে। ছেলেটিকে দেখার জন্য ভাদুরী বের হতেই সে ভাদুরীর উপর হামলা করে বসে। অমিয় ছুটে এসে তখন ছেলেটিকে ভীষণ মারতে থাকে। শব্দ শুনে দুপচান এবং প্রেমাও সেখানে চলে আসে। দুপচান বলে এরা তার ভাই খালপা, তার মাথা ঠিক নেই। প্রেমা বলে খালপার স্ত্রী ভেজান্তি জঙ্গলে হারিয়ে গিয়েছিল, হয়তোবা তাকে কোনো প্রাণী খেয়ে ফেলেছে, আর এরপর থেকেই লাখপার মাথা ঠিক নেই। ভাদুরী বলে লাখপার মাথা খারাপ হয়নি, বরং তার উপর অভিশাপ পড়েছে। সে দুপচানকে সবকিছু খুলে বলতে বলে। দুপচানও বলা শুরু করে। ভেজান্তির আগে লাখপার সীতা নামের আরেকটি বিহারের মেয়ের সাথে বিয়ে হয়েছিল। মেয়েটি খুব ভালো ছিল এবং লাখপাকে ভীষণ ভালোবাসতো। তবে তার একটি রোগ ছিল, তার শরীরে ছিল শ্বেতি রোগ। তার পুরো শরীর ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করেছিল। নিজের বাড়ি ছেড়ে বহুদূর বিয়ে করে আসা এই মেয়েটির একমাত্র সঙ্গী ছিল জঙ্গলের একটি দেবী মূর্তি, যে মূর্তিটিকে এখানে আসার সময় মিতুল দেখেছিল। এই মূর্তির সাথে সীতা মনের সব কথা খুলে বলতো। তবে সময়ের সাথে সাথে মেয়েটির রোগ বাড়তে থাকে, যার ফলে লাখপাও তার থেকে দূরে যেতে থাকে। একসময় সীতা গর্ভবতী হয়। রোগ ভালো করার জন্য লাখপা তাকে এমন একটি ঔষধ খাইয়ে দেয় যাতে তার গর্ভপাত হয়ে যায়। তবে এতে লাখপা শান্ত হয় না, বরং গ্রামে বলতে থাকে এই রোগটি ছোঁয়াচে এবং তাদের সবারই হয়ে যাবে। সীতাকে যেন গ্রাম থেকে বের করে দেওয়া হয়। গ্রামবাসীরা তাই করে। বেচারি সীতা চলে যেতে থাকে। যেতে যেতে সে তার ভয়ানক দৃষ্টি হেনে যায় লাখপার উপর। এরপরে ভেজান্তি তাদের গ্রামে আসে। প্রথম দেখাতেই তাকে লাখপা ভালোবেসে ফেলে। লাখপা এবং ভেজান্তির বিয়ে হয়ে যায়। বেশ কিছুদিন তারা সুখেই থাকে। তবে একদিন ভেজান্তি বাড়ির পেছনের একটি ভাঙা ঘরে সীতাকে দেখতে পায়। সে ভেজান্তিকে দেখেই জিজ্ঞাসা করে ভেজান্তি তাকে চেনে কিনা। সে ভেজান্তির সতীন। মাঝে মধ্যে লাখপা এখানে তাকে নিয়ে আসে আনন্দ ফুর্তি করার জন্য। ভেজান্তিকে সীতা বলে তার সুন্দর মুখটা সামনে রাখতে। সৌন্দর্য হারালেই লাখপাকেও সে হারাবে। লাখপার বোনের মতে ভেজান্তিকে সীতা সেদিন মিথ্যা বলেছিল। লাখপা তাকে এখানে আনতো না। লাখপা যত খারাপ মানুষই হোক না কেন, সে ভেজান্তিকে খুব ভালোবাসতো। তার সাথে সে প্রতারণা করতে পারে না। তবে সেদিন সীতার সাথে কথা হওয়ার পর থেকে ভেজান্তি একদমই পাল্টে যায়। কথা
কথায় কথায় তাদের ঝগড়া হতে থাকে এবং ভেজান্তিও আগের তুলনায় অনেক চুপচাপ হয়ে যায়। সে প্রায়ই অদ্ভুত আচরণ করতে থাকে। একদিন রাতের গভীরে ভেজান্তি গভীর জঙ্গলের দিকে চলে যায়। এরপর তার সাথে সেখানে কি হয়েছিল তা কেউই জানে না। বহুদিন পর তার পোশাক এবং মঙ্গলসূত্র পরা একটা কঙ্কাল খুঁজে পাওয়া যায় জঙ্গলে। তখন থেকেই শোকে লাকপা একদমই পাগল হয়ে যায়। দৃশ্য চলে যায় অতীতে। আমরা সেই দিনকার দৃশ্য দেখতে পাই যেদিন ভেজান্তি হারিয়ে গিয়েছিল। ভেজান্তিকে বশ করে নিয়ে সীতা তাকে টেনে গহীন জঙ্গলে নিয়ে যায়, আর এরপর জীবিত অবস্থাতেই সে ভেজান্তিকে ফুলের মালা পরিয়ে কপালে সিঁদুর দিয়ে কিছু একটা রিচুয়াল করতে থাকে। দেখে মনে হচ্ছিল সে ভেজান্তির হয়তো বা বলি দিতে চলেছে। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই দুপচানের সাথে ভাদুরী এবং বাকিরা লাকপার বাড়িতে আসে। অমিয় ভেতরে ঢুকে তল্লাশি চালায়, তবে তেমন কিছুই পাই না। ভাদুরী সবাইকে সাবধানে থাকতে বলে, কারণ এই জায়গায় পদে পদে বিপদ আছে। তিতাস জিজ্ঞাসা করে সীতা চাইলে হিপনোটাইজ করে তার সাথে লাকপাকে নিয়ে যেতে পারত, তবে সে ভেজান্তিকে কেন নিল? ভাদুরী বলে সে আসলে শুধুমাত্র লাকপার নয়, বরং পুরো গ্রামের সবার উপর প্রতিশোধ নিতে চাইছিল। কারণ পুরো গ্রামের সবাই মিলে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল। সবাই একজন মানুষের জীবনের চেয়ে সৌন্দর্যের গুরুত্ব বেশি দিয়েছে। সীতার নিশ্চয়ই গ্রাম নিয়ে অন্য বড় কোনো পরিকল্পনা ছিল। একথা শুনে অমিয় বলে এই ব্যাপারে জানার জন্য যেহেতু ভেজান্তি সীতাকে স্টোর রুমে রেখেছিল, তাই তাদের সেখানেই যাওয়া উচিত। তিতাস সেদিকেই ছুটে যায়। অমিয় যেতে যায়, তখনই তাকে ভাদুরী বলে পুলিশের ট্রেনিং তার বেলায় বেশ কাজে দিয়েছে। তার বুদ্ধি সূক্ষ্ম হয়ে গিয়েছে। যাক, এখন স্টোর রুমে আসার পর তারা একটি বস্তা পড়ে থাকতে দেখতে পায়। ভাদুরী বস্তাটিতে হাত দিতে নিষেধ করে, তবে তার আগেই তিতাস বস্তা সরিয়ে ফেলে এবং বস্তার নিচে একটি চিহ্ন আঁকা দেখতে পায়। এই চিহ্নটি মিতুল আঁকার চেষ্টা করছিল। তিতাস জিজ্ঞাসা করে এই চিহ্নটির মানে কি। ভাদুরী বলে এই চিহ্ন দ্বারা দেবীকে জাগ্রত করা হয়, তবে এটি খুব সহজ কাজ নয়। প্রাচীন এই চিহ্নটির ব্যবহার বংশ পরম্পরায় করা হয়। ভাদুরী দুপচানের সাথে কথা বলে জানতে পারে তাদের বংশে পূজা হয় না। ভেজান্তির বংশেও পূজা হতো না। তার বাবা সাধারণ একজন পোস্টমাস্টার ছিল, তবে সীতার মা ছিল পূজারিনী, অর্থাৎ তার মা পূজা অর্চনা করত। তবে সে কোন দেবীর পূজা করত সেটা জানা সম্ভব হয়নি। দুপচান জানায় সীতার বাবা মা মারা যাওয়ার পর দেবীকেই সীতা মা হিসাবে গ্রহণ করে নিয়েছিল। এখন এরপর তারা সেখান থেকে বের হয়ে আসে। এখানে ভাদুরী জানায় যে একসময় যখন দেবীর মূর্তি তৈরি করা হয়নি, তখন মানুষ চিহ্ন এঁকে তারই পূজা করত দেবী হিসাবে। 1600 শতাব্দীতে এসে প্রথম দেবী মূর্তি তৈরি করা হয়, আর এরপর এই চিহ্ন একদমই বাতিল হয়ে যায়নি। মন্দিরের যে কোনো একটি দেওয়ালে এই চিহ্ন আঁকা থাকে। সীতা এই চিহ্ন দিয়ে দুটো কাজ করেছে, এক ভেজান্তিকে বশ করেছে, আর দুই দেবীর যে সংহার রূপ আছে তাকে জাগিয়ে তুলেছে। দেবীর সংহার রূপকে জাগিয়ে তোলার জন্য নরবলির প্রয়োজন হয়, হয়তোবা সীতা ভেজান্তিকেই বলি দিয়েছে। ভাদুরী আরো বলে যে এই চিহ্ন খুবই ভয়ানক, তাদের এই চিহ্নের বিনাশ করতে হবে। এই চিহ্নের কোনো প্রতিরূপ রাখা যাবে না, এমনকি তার ছবিও তুলে রাখা যাবে না। এই সকল কথাবার্তার মাঝেই তিতাস অসুস্থ হয়ে পড়ে। আমরা বুঝতে পারি এই চিহ্নটা যেহেতু কিছুক্ষণ আগে সেই প্রথম আবিষ্কার করেছিল, তাই তার এই অবস্থা হয়েছে। ভাদুরী তুপচানকে বলে তিতাসকে বাড়িতে নিয়ে যেতে, তবে তাকে কোনো খাবার দিতে নিষেধ করে। অন্যদিকে বাড়িতে ছিল পল্লব এবং প্রেমা। পল্লব এখনো এইসব ভূতের গল্পে বিশ্বাস করতে নারাজ এবং সে প্রচন্ড রেগে আছে, কারণ এইসব ভূতের গল্প ছড়িয়ে গেলে তার হোটেলে কেউ আসবে না। সে প্রেমাকেও একই কথা বলে। প্রেমা জিজ্ঞাসা করে তাহলে সে জঙ্গলে কাকে দেখেছে। পল্লব বলে এত কিছু সে জানে না, তাদের ব্যবসা হোটেলের, তাদের ব্যবসাকে জীবিত রাখতেই হবে। ভাদুরীর ব্যবসা হলো ভূত, তাই সে সবখানে ভূত দেখিয়ে বেড়াচ্ছে। এছাড়া তার ধারণা লাকপা খুবই চালাক একজন লোক। সীতাকে নিয়ে ভেজান্তির সাথে ঝগড়া হওয়ার পর এক পর্যায়ে হয়তোবা সে ভেজান্তিকে রাগের মাথায় খুন করে ফেলেছে এবং জঙ্গলে তার লাশ ফেলে এসেছে। এরপর সে পাগল সাজার অভিনয় করে ঘুরে বেড়াচ্ছে। প্রেমা কিছু না বলে চুপচাপ তার কথা শুনতে থাকে। পল্লব তখন তাকে বলে প্রেমাকে সে 10,000 টাকা দিবে যদি সে ঘুমের ঔষধ এনে দেয়। কথাবার্তার মাঝখানেই তিতাস এবং দুপচান চলে আসে। অসুস্থ তিতাসকে ভেতরে নিয়ে যাওয়া হয়। পরের দৃশ্যে দেখা যায় অমিয় এবং পল্লব গিয়েছে একটি মন্দিরে। তারা মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করে এখানে সীতা দেবী থাকে কিনা। তাদের দুজনকে সীতার কাছে নিয়ে যাওয়া হয়।
নিজের মুখ ঢেকে সীতা তাদের কাছে আসে। তাকে অমিয় বলে তার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়েছে। সে ভেজান্তের মতো করেই কথা বলছে। শুধুমাত্র তার স্ত্রীই না, পুরো চমকপুরের সবাই খুব বিপদে আছে। এ কথা শুনে সীতাকে দেখে মনে হয় তার মুখে যেন এক চিলতে হাসি ফুটেছে। অমিয় এবার সীতাকে সবকিছু খুলে বলে, তারা এখানে আসার পর থেকে কি কি হয়েছে সবকিছু। প্রতিটা ঘরে ঘরে লোকজনের অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার, খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়ার কথা, সবকিছু। অমিয় বলে সীতার সাথে যা কিছু হয়েছে তা অবশ্যই অন্যায় হয়েছে, তবে এতে তো মিতুলের কোনো দোষ নেই। সীতা খুব ধীরে ধীরে বলে সে ভুল করেছে। দৃশ্য সীতার অতীতে যায় এবং আমরা দেখতে পাই সে কাঁদতে কাঁদতে দেবীকে বলছে চমকপুরের লোকেরা তাকে ডাইনি বলেছে, তাদের সে আসল ডাইনির রূপ দেখাতে চায়। লাখপাকে সে অনেক ভালোবেসেছিল, তবে স্বামী হওয়ার পরও লাখপা তার সাথে এমনটি করেছে। এ কারণেই সে চায় লাখপাও যেন তার ভালোবাসা হারানোর কষ্ট পায়, সেই সাথে ওই পুরো গ্রামের মানুষ যেন উপলব্ধি করতে পারে যে মৃত্যু কতটা ভয়াবহ জিনিস। এসব বলে সীতা কাঁদতে থাকে, আর তখনই জোর হাওয়া এসে তাকে ছিটকে ফেলে। হঠাৎই ফিসফিস শব্দ শুনে সে উঠে যায় দেবী মূর্তির কাছে। এই মূর্তির শরীরে কান পাতে সে এবং কিছু একটা শুনতে পায়। এটা শুনে সে অবাক চোখে দেবীর দিকে তাকিয়ে থাকে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা সীতাকে দেখতে পাই যে কিনা অমিয়দেরকে বলে যে সে ছোটবেলা থেকেই পর্ণশবরী দেবীর পূজা করত, দেবীকেই মা মানত। দেবীর কথা মতোই সে দেবীকে জাগিয়ে তুলেছে, নিজে থেকে সে কিছুই করেনি। তবে এই ক্ষেত্রে তার একটা ভুল হয়েছে, মানুষকে বলি দেওয়ার নিয়ম না জেনেই সে মানুষ বলি দিয়েছে। মানুষ বলি দিতে হলে তাদের বশ করা যায় না, বরং তাদের অনুমতি নিয়েই বলি দিতে হয়, যা সে করেনি। এজন্যই ভেজান্তির আত্মা মুক্তি পায়নি। সে ভেজান্তির কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এর বেশি কিছু আর তার করার নেই। সীতা অমিয়কে বলে ডাইনি তাড়াতে চমকপুরবাসী অনেক বড় উস্তাদ, তারা তাকেও তাড়িয়েছে। এখন যে ডাইনি আছে তাদেরকেও তারা তাড়াতে পারবে। একথা বলেই সে উঠে যেতে চায়, তবে অমিয় তাকে থামায় এবং কাঁদতে কাঁদতে বলে সীতাকে ছাড়া মিতুলকে বাঁচানো সম্ভব হবে না। সীতা দেবী যেন তার মিতুলকে বাঁচায়, সে মিতুলকে ছাড়া বাঁচবে না। যে ভালোবাসার জন্য সীতার এই অবস্থা, অমিয়র চোখে মিতুলের জন্য ওই একই ভালোবাসা দেখে সীতা নরম হয়ে যায়। অমিয়কে বলে বিকালবেলা আসতে, ওই সময় সে জানাবে যে সে কি করতে পারে। অন্যদিকে ভাদুরীর মতে মিতুলকে ভালো করতে হলে তাদের অবশ্যই সীতাকে প্রয়োজন। যদিও ভেজান্তি এখন সীতার নিয়ন্ত্রণে নেই, বরং সে সীতাকে মারার জন্যই ঘুরছে। তার মাথায় এখন আছে শুধুমাত্র প্রতিশোধ। তিতাস বলে এরকম হলে তাদের সীতাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। ভাদুরী বলে সীতা যে বংশের মেয়ে তার উপর দেবীর কৃপা আছে, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা হলো মিতুলের জন্য। সেদিন যদি মিতুল দেবীর শরীরে থাকা ওই শ্যাওলা পরিষ্কার না করত, তাহলে হয়তো বা মিতুলকেও ভেজান্তি ঘাটাতো না। ভাদুরী বলে মানুষের রক্ষার জন্য মানুষের শরীরে বেশ কিছু আবরণ থাকে, শারীরিক আবরণ, মানসিক আবরণ এবং আত্মিক আবরণ। কোনো কারণে যদি এই আত্মিক আবরণ সরে যায়, তাহলে বাইরের যে কোনো আত্মা খুব সহজেই মানুষের উপর নিয়ন্ত্রণ করতে পারে। দেবীর উপরে থাকা ওই শ্যাওলাটি মিতুল মুছে দিতেই দেবীর আবরণ খুব সহজেই বেরিয়ে আসে, আর এর সাথে সাথেই মিতুলের শরীরের আত্মিক আবরণও সরে যায়, যে কারণে ওই সময় ভেজান্তি খুব সহজেই তার শরীর নিয়ন্ত্রণ করে ফেলে। যাই হোক, এখন ওই দিন বিকালে অমিয়রা ফিরে যাচ্ছিল সীতার কাছে। পথে একজন ছেলে তাদের কাছে সীতার একটি চিঠি নিয়ে আসে। সীতা চিঠিতে লিখেছিল যে সে ঠিক করে ফেলেছিল যে সে চমকপুর যাবে এবং তাদেরকে সাহায্য করবে। তবে যখনই অমিয়র বন্ধু গিয়ে তাকে টাকা সাধে, তখনই সে ঠিক করে ফেলে যে সে আর তাদেরকে সাহায্য করবে না। এই পৃথিবীতে অনেক কিছুই টাকা দিয়ে করা গেলেও সবকিছু কিন্তু টাকা দিয়ে করা যায় না। সে শুধুমাত্র দেবী মায়ের কাছে মিতুলের জন্য সুস্থতা প্রার্থনা করবে, এর বেশি কিছু এখন আর সে করতে পারবে না। চিঠিটি পড়ে অমিয় পল্লবের ওপর ভীষণ রেগে যায় এবং তাকে একটা চড় মেরে বসে। তার একটি ভুল সিদ্ধান্তের জন্য সবকিছু লুটপালট হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, এখন মিতুলের জীবনের ঝুঁকিও অনেক বেড়ে গিয়েছিল। পল্লব তাকে বোঝাতে থাকে যে সে তাদেরকে সাহায্য করতে চেয়েছিল, তবে হিতে বিপরীত হয়ে গিয়েছে। সে ইচ্ছা করে মিতুলের কোনো ক্ষতি করতে চায়নি। অন্যদিকে আমরা প্রেমা এবং দুপচানের মাধ্যমে জানতে পারি গ্রামের মানুষেরা মারা যাচ্ছে, বয়স্ক কিংবা শিশু সবাই অসুস্থ হয়ে পড়ছে।
পরিস্থিতি জানার পর ভাদুরী বুঝতে পারে তাকে দ্রুত কিছু একটা করতে হবে। তারা সবাই এবার আবারও যায় মিতুলের ঘরে। মিতুল তাদেরকে দেখে ভাদুরীকে বলে ভাদুরী যা করতে চাইছে তা সে কখনোই করতে পারবে না। ভাদুরী বলে সে পারুক বা না পারুক চেষ্টা চালিয়ে যাবে। কথা বলতে বলতে মিতুল অজ্ঞান হয়ে পড়ে। অমিয় কাঁদতে কাঁদতে ভাদুরীকে বলে মিতুলকে বাঁচাতে। ভাদুরী বলে সে মিতুলকে বাঁচাবেই, আর এই গ্রামের অসুস্থ হয়ে যাওয়া সকলকে সুস্থ করার চেষ্টা করবে। এদিকে আমরা লাখপাকে দেখতে পাই, যে কিনা তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং নিজের ভালোবাসার মানুষের কথা ভাবছিল। এই প্রথম তার ভেজান্তির সাথে সাথে সীতার কথাও মনে পড়ে। সীতার অনাগত সন্তানের কথা তার মনে আসে। সে বিছানায় শুয়ে কাঁদতে শুরু করে। এই বিছানায় একসময় অসহায় সীতা শুয়ে শুয়ে কাঁদত। পল্লব, অমিয় এবং ভাদুরী চলে যায় জঙ্গলে পর্ণশবরীর মূর্তির সামনে। ভাদুরী তাদেরকে বলে দুটো মশাল জ্বালিয়ে রেখে এখান থেকে চলে যেতে। অমিয় তার সাথে থাকতে চায়, তবে ভাদুরী তাকে নিষেধ করে দেয়। পূজা করতে তার যে একাগ্রতা দরকার তার জন্য একাকিত্ব প্রয়োজন। অমিয় তাকে এই রাতে একা রেখে যেতে দ্বিধা করছিল, তবে শেষ পর্যন্ত অমিয় এবং পল্লব চলে যায়। সম্পূর্ণ একা হয়ে যায় নীরেন ভাদুরী। এখন ভাদুরী তার লাল পুটুলি থেকে পূজার সব সরঞ্জাম বের করে সাজিয়ে নেয়। এরপর নিজেও সিঁদুর, রুদ্রাক্ষ এবং লাল চাদর পরে তৈরি হয়ে নেয়। শুরু হয়ে যায় শান্তি সহানী পূজার মন্ত্র জপ। দূরে আমরা সেই নারীর ছায়ামূর্তিকে দেখতে পাই। সেই সাথে দেখতে পাই ভাদুরীর একটি অতীতের দৃশ্য। ভাদুরীকে তার গুরুর সামনে দেখা যায়। সে তার গুরুদেবকে বলে এখনই পৃথিবীর মায়া ত্যাগ না করতে, আরো কিছুদিন থেকে যেতে। তার গুরুদেব বলে সবারই সময় মতো চলে যাওয়া দরকার, তা না হলে পৃথিবীতে তার দাম থাকে না। এরপর গুরুদেব তাকে তার সাধনা চালিয়ে যেতে বলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন বর্তমানে গুরুদেবের কথা স্মরণ করে ভাদুরী তার হাত কাটতে যায়। তখনই পেছন থেকে কেউ একজন আসে এবং তার হাত ধরে ফেলে। ভাদুরী পেছনে ফিরে দেখতে পায় পল্লব। আসলে ভাদুরী খুব ভালো করেই জানতো যে পর্ণশবরী দেবীকে শান্ত করতে হলে তাকে অবশ্যই নরবলি দিতে হবে। তাই সে নিজেকেই নিজে বলি দিয়ে সবাইকে বাঁচানোর ব্যবস্থা করছিল। ভাদুরী তার পরিবারের জন্য একটি চিঠিতে এই সব কিছু লিখে রেখে গিয়েছিল, যে চিঠিটি পল্লব খুঁজে পায়। তাই তো সে ভাদুরীকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছে। এখানে পল্লবকে দেখা মাত্রই ভাদুরী বলে ওঠে যে সে যা করতে চাইছে সেটা যেন কখনোই না করে। একথায় পল্লব আরো বেশি রেগে যায় এবং বলে ভাদুরী সবসময় কিভাবে তার মনের কথা বুঝে ফেলে। পল্লব বলে যেহেতু বলি দিতেই হবে, যেন পল্লবকেই বলি দেওয়া হয়। সে সম্পূর্ণরূপে সুস্থ মস্তিষ্কে রয়েছে এবং নিয়ম অনুসারে সে অনুমতি দিচ্ছে নিজেকে বলি দেওয়ার। এছাড়া ভাদুরীর ওপর অনেক মানুষের অনেক ভরসা রয়েছে। ভাদুরী বলে যে নিজের জীবনের শেষ প্রান্তে সে চলে এসেছে, তার মারা যাওয়াতে কিছু যায় আসে না। তবে পল্লবের মৃত্যুতে তিতাস একেবারেই ভেঙে পড়বে। ভাদুরী তিতাসকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তিতাসের কথা শুনতেই পল্লবের চোখে পানি চলে আসে। সে বলে তিতাস এই পল্লবকে নয়, বরং অন্য এক পল্লবকে ভালোবাসতো। এই পল্লবকে সে ঘৃণা করে। পল্লব চায় তিতাস আবারও তার উপর গর্ব করুক, যেমনটি সে আগে করত। ভাদুরী চেষ্টা করে তার হাত থেকে ছুরিটি নিয়ে নিতে, তবে পল্লব তা কিছুতেই ছাড়ে না। সে মন্ত্রমুগ্ধের মতো বলতে থাকে এখানে সবচেয়ে বেশি খারাপ কাজ করেছে সেই। এমনকি সে তো ঘুমের ঔষধ দিয়ে মিতুলকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল। যে ব্যাপারটা জানার পর তার স্ত্রী এবং বন্ধু তার থেকে দূরে সরে গিয়েছে। তবে সে যে শুধুমাত্র তার ব্যবসার কথা চিন্তা করছিল এমনটি নয়, সে মিতুলকে নিয়েও যথেষ্ট পরিমাণে চিন্তিত ছিল। তবে এখন তার কথা আর কেউই বিশ্বাস করবে না। সে চায় তিতাস তাকে আগের মতোই ভালোবাসুক এবং মিতুলও সুস্থ হয়ে যাক। আর এ কারণেই সে নিজেকে বলি দিতে চায়, যাতে করে দেবী বেশি খুশি হয়। কথা বলতে বলতে পল্লব তার হাত কেটে ফেলে। তার হাতের রক্ত দেবীর মূর্তির উপর পড়তেই চারিদিক আলোকিত হয়ে যায়। দেবী জাগ্রত হয়ে যায় এবং তাদের সামনে প্রকট হয়। ঠিক তখনই লাখপা তার সামনে তার ভালোবাসার মানুষ ভেজান্তিকে দেখতে পায়। দৃশ্যটি এখানেই কাট হয়ে যায় এবং আমরা পরদিন ভোরের দৃশ্য দেখতে পাই। তিতাসের চোখ লেগে এসেছিল। তার ঘুম ভাঙে মিতুলের গলার শব্দে। মিতুল তাকে দরজাটি খুলে দিতে বলছিল। দরজা খুলতেই মিতুল জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তার কিছুই মনে পড়ছে না। তারা তাকে কেন এইভাবে দরজা বন্ধ করে রেখেছে। তিতাস বুঝতে পারে যে মিতুল ভালো হয়ে গিয়েছে। অমিও ছুটে এসে মিতুলকে জড়িয়ে ধরে। অন্যদিকে সকাল হয়ে যাওয়ার পরও ভাদুরীর কোনো খোঁজ নেই এবং পল্লবকে পাওয়া যাচ্ছে না। তাই তারা বের হয় তাদেরকে খোঁজার জন্য। জঙ্গলের ভেতরে পর্ণশবরীর মূর্তির সামনে দুজন পড়েছিল।
যা দেখে তারা সকলেই ভয় পেয়ে যায়। তবে ভয়ের কিছুই নেই, কেননা তারা তো শুধুমাত্র অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফিরতেই পল্লব একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, তার হাতে কোনো কাটা চিহ্ন নেই। শুধুমাত্র তাই নয়, ভাদুরীর পাও একদমই ঠিক হয়ে গিয়েছে। বহু বছর পর ভাদুরী লাঠির সাহায্য ছাড়া নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে। তিতাস পল্লবকে জিজ্ঞাসা করে সে এখানে কি করে এলো, তবে পল্লবের কিছুই মনে নেই। সে ভাদুরীকে জিজ্ঞাসা করে গত রাতের কথা। ভাদুরী সবাইকে বলে বলিদান সব সময় শরীরের হয় না, অন্যান্য জিনিসেরও হয়। ঠিক যেমন ভাবে পল্লব গত রাতে তার অহংকার, লোভ সবকিছু ত্যাগ করে দিয়েছে, অন্যদের কথা ভেবেছে, সেটাও এক ধরনের বলিদান। আর এই বলিদান নিয়েই দেবী আবারও ঘুমিয়ে গিয়েছে। পর্ণশাবরী যেহেতু আরোগ্যের দেবী, তাই তার সাথে তাদের শারীরিক সমস্যাও ঠিক হয়ে গিয়েছে। সবাই কৃতজ্ঞতার সাথে এবং তিতাস গর্বের সাথে পল্লবের দিকে তাকায়। মিতুল তখন জিজ্ঞাসা করে এই ভয়ানক সময়ে সে তার প্রিয় ভাদুরী জেঠুর ডাকে সাড়া দিয়েছিল কিনা। ভাদুরী তাকে স্নেহের সাথে বলে সে মনে মনে সাড়া দিয়েছিল, আর ভাদুরীও মনে মনে তা বুঝে নিয়েছে। এরপর মিতুল অমিয়র হাত ধরে বলে সে ভেবেছিল অমিয় হয়তোবা সুযোগ পেলেই তাকে ছেড়ে চলে যাবে, তবে সে এই ব্যাপারে ভুল ছিল, আর সে তার ভুল বুঝতে পেরেছে। এখানে সবকিছু যখন ভালোর দিকে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ছুটে আসে দুপচান। সে কাঁদতে কাঁদতে বলে তার ভাই লাকপা মারা গিয়েছে। সবাই এটা শুনে চমকে ওঠে। সম্ভবত লাকপা তার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছে। লাকপাকে যখন দাহ করা হচ্ছিল, তখন ভাদুরীর কাছে একটি কল আসে। কেউ একজন ভাদুরীকে তার বাড়িতে যেতে বলে। তার 6 বছরের আগে মারা যাওয়া ছেলের আত্মা আবারও ফিরে এসেছে। এভাবে করে পরের সিজনে কি ঘটতে পারে তার ইঙ্গিত দেওয়ার মাধ্যমে এই সিজনটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি একদমই অন্যরকম একটি গল্প ছিল, চিরচরিত হরর স্টোরির মতো নয়। তাই যদি